ঢাকায় ১৯৭১ সালের ২৫শে মার্চ এক রাতের যে অভিযানে অর্ধলক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল সেই রাতটিকে স্বাধীন বাংলাদেশে বর্ণনা করা হয় কালরাত্রি হিসেবে। পাকিস্তানি সেনাবাহিনী ২৫শে মার্চ রাতের ওই সেনা অভিযানের সাংকেতিক নাম বা কোড নেম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ওই অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল তারও এক সপ্তাহ আগে ১৮ই মার্চ। ঢাকায় তখন মুজিব ইয়াহিয়া বৈঠক চলছে। আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো ছিলেন শহরে। গণপরিষদের অধিবেশন স্থগিত করায় ঢাকা তখন বিক্ষোভের শহর। ঢাকায় ইতিমধ্যে ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। এরই মধ্যে ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন। ডামি রাইফেল নিয়ে ঢাকার রাস্তায় মার্চ করেছেন ছাত্রছাত্রীরা। সব মিলে পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাকর। এরকম প্রেক্ষাপটে পরিকল্পনা অপারেশন সার্চলাইটের। যুক্তি ছিল রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। কাল রাত্রির সেই ভয়াবহ সেনা অভিযানের পরিকল্পনা কিভাবে হয় তার ধারণা পাওয়া যায় সে সময় ঢাকায় দায়িত্বরত পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের স্মৃতিকথা থেকে। অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের অন্যতম পরিকল্পনাকারী মেজর জেনারেল খাদিম হুসেন রাজা তখন পূর্ব পাকিস্তানের ১৪তম ডিভিশনের জিওসি ছিলেন। আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান 1969-1971 শিরোনামের একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ তিনি লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন ১৯৭১ সালের ১৭ই মার্চ রাতে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান টেলিফোনে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসেন রাজাকে কমান্ড হাউসে ডেকে পাঠান। মেজর জেনারেল রাও ফরমান আলী ছিলেন পূর্ব পাকিস্তান গভর্নরের উপদেষ্টা। দুজন সেখানে যাওয়ার পর টিক্কা খান তাদের বলেন শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, যে কারণে এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারি অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আর সে কারণে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সামরিক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ১৮ই মার্চ সকাল থেকে ক্যান্টনমেন্টে খাদিম হুসেন রাজার বাসায় রাও ফরমান আলী এবং তিনি দুজন মিলে অপারেশন সার্চলাইটের খসড়া তৈরি করেন। খাদিম হুসেন রাজা লিখেছেন ১৮ই মার্চ সকালে তিনি তার স্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন যাতে তিনি তার বাঙালি এডিসিকে ব্যস্ত রাখেন এবং তার অফিস থেকে দূরে রাখেন, যেন রাও ফরমান আলী সকাল সকাল খাদিম হুসেন রাজার অফিসে কি করছেন এমন সন্দেহ বাঙালি এডিসির মনে উদয় না হয়। সারা সকাল জেনারেল রাজা এবং জেনারেল আলী সামরিক অভিযান পরিচালনার খসড়া তৈরি করেন। অল্প সময়ের মধ্যেই তারা দুইজন পরিকল্পনার পরিসর নিয়ে একমত হন। এরপর দুজনে দুটি আলাদা পরিকল্পনা লেখেন। ঢাকা অঞ্চলে সামরিক অপারেশনের দায়িত্ব নেন রাও ফরমান আলী, আর বাকি পুরো প্রদেশে অভিযানের দায়িত্ব নেন খাদিম হুসেন রাজা। সন্ধ্যায় এই খসড়া পরিকল্পনা নিয়ে তারা হাজির হন কমান্ড হাউসে। খাদিম হুসেন রাজা পরিকল্পনা উপস্থাপন করেন এবং কোনো আলোচনা ছাড়াই পরিকল্পনা অনুমোদিত হয়। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার শিরোনামের একটি বইয়ে অপারেশন সার্চলাইট নিয়ে লিখেছেন, জেনারেল রাও ফরমান আলী হালকা নীল কাগজের অফিসিয়াল প্যাডের উপর একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে অভিযানের পরিকল্পনা লিপিবদ্ধ করেছিলেন। সিদ্দিক সালিক লিখেছেন তিনি স্বচক্ষে সেই হাতে লেখা পরিকল্পনার খসড়া দেখেছিলেন। তাতে সামরিক অভিযানের প্রাথমিক উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল শেখ মুজিবের ডিফ্যাক্টো শাসনকে উৎখাত করা এবং পাকিস্তান সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। সিদ্দিক সালিক তার বইয়ে লিখেছেন অপারেশন সার্চলাইট নামে পরিকল্পনা ছিল ১৬টি প্যারা সম্বলিত এবং ৫ পৃষ্ঠা দীর্ঘ। পরিকল্পনা অনুমোদিত হলেও কবে সামরিক অপারেশন চালানো হবে সেই দিনক্ষণ নির্ধারিত ছিল না। খাদিম হুসেন রাজা তার বইয়ে লিখেছেন ২৪শে মার্চ দুইটি হেলিকপ্টার নিয়ে রাও ফরমান আলী এবং তিনি নিজে ঢাকার বাইরে অবস্থানরত ব্রিগেড কমান্ডারদের সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত হবার নির্দেশনা দিতে রওনা হন। তারা চেয়েছিলেন গোপনীয়তা বজায় রেখে বিভাগীয় কমান্ডারদের সরাসরি নির্দেশনা দেবেন এবং মাঠ পর্যায়ে যদি কোনো সমস্যা থাকে সেটি কৌশলে সমাধান করবেন। তারা নিজেরা যশোর, কুমিল্লা ও চট্টগ্রামে যান। এছাড়া সিলেট, রংপুর এবং রাজশাহী ক্যান্টনমেন্টে পাঠানো হয় সিনিয়র স্টাফ অফিসারদের। অভিযানের জন্য প্রস্তুত হতে বললেও ব্রিগেড কমান্ডারদের জানানো হয়েছিল যে আঘাত হানার সময় পরে জানানো হবে। সিদ্ধান্ত হয়েছিল সব গ্যারিসনকে একই সঙ্গে একই সময়ে অপারেশনে নামতে হবে। খাদিম হুসেন রাজা তার বইয়ে লিখেছেন পরিকল্পনার মূল দিকগুলো ছিল যে কোনো ধরনের বিদ্রোহ বা বিরোধিতাকে কঠোরভাবে দমন করা, সফল হওয়ার জন্য আকস্মিকভাবে এবং চাতুরীর সাথে আক্রমণ করা, বাঙালি সেনা সদস্য ও পুলিশকে নিরস্ত্র করা, বিশেষ করে পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলসের অস্ত্রাগার, রাজারবাগের রিজার্ভ পুলিশ এবং চট্টগ্রাম ২০,০০০ রাইফেলের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ নেয়া। পাশাপাশি অপারেশন শুরুর সাথে সাথে সব রকমের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে যাচাই বাছাই করে যোগাযোগ ব্যবস্থা চালু করা। এছাড়া অস্ত্রশস্ত্র ও অপরাধীদের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘিরে ফেলা এবং শেখ মুজিবকে জীবিত অবস্থায় গ্রেফতার করা।
এর বাইরে 15 জন আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির নেতার বাড়িতে তল্লাশি চালানোরও পরিকল্পনা ছিল তাদের। নির্দেশনা ছিল তাদের কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করার। পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন ব্যারাকে ঘুরে পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থা তদারকি করেন। তবে অপারেশন সার্চলাইটে অংশ নেওয়ার জন্য সামরিক বাহিনীর কারো কাছেই কোনো লিখিত অর্ডার পাঠানো হয়নি। অপারেশনের সময় জানিয়ে মেজর জেনারেল খাদিম হোসেন রাজার কাছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের ফোনটি এসেছিল 25শে মার্চ সকাল 11টায়। সেই ফোন কলে সংক্ষেপে বলা হয়েছিল, খাদিম, আজ রাতেই। অপারেশনের সময় নির্দিষ্ট করা হয়েছিল রাত 1টা। হিসাব করা হয়েছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ততক্ষণে নিরাপদে করাচি পৌঁছে যাবেন। সিদ্দিক সালিক তার বইয়ে লিখেছেন, জেনারেল টিক্কা খান আদেশ দিয়েছিলেন যতটা সম্ভব দেরি করতে। এরপর রাত 11:30টায় পুরো শহরের ওপর পাকিস্তানি বাহিনী হামলা করেছিল। শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট।